ওয়েলকাম। দেশ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব ইসরায়েল এবং ইরানের যে নিউজ আপডেট রয়েছে, লাইভ আপডেটস তার উপরে, এবং কিছু ইতিহাস বিষয়েও আমরা এখানে আলোচনা করব যে এই সংঘাতটি কেন মিডল ইস্টের মধ্যে, মধ্যপ্রাচ্য যেটাকে বলা হয়, যে তেলের ভান্ডার যেখানে যেখানে একটিমাত্র নন ইসলামিক রাষ্ট্র ইসরায়েল, যেটাকে ওখানে পরবর্তীতে বসানো হয়েছে, এবং ইরান এবং ইসরায়েলের মাঝে কিন্তু অনেকগুলো দেশ, কোনো বর্ডার নেই। সেই বর্ডার পেরিয়ে গিয়ে কিভাবে সেখানে যুদ্ধ হচ্ছে। তো সেই যুদ্ধটা কেন? অনেকের ইস্যু থাকে, যেমন বর্ডার ইস্যু, পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার ইস্যু আছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বর্ডার ইস্যু আছে, চায়নার সঙ্গে তাইওয়ানের ওয়াটার বর্ডারের ইস্যু আছে। এই বর্ডার ইস্যুতে কিন্তু যুদ্ধ হয়। একমাত্র আমেরিকার সঙ্গে কোনো বর্ডার ইস্যু, কোনো যুদ্ধ নেই। আমেরিকা একটি সেফ কান্ট্রি। এবং ইসরায়েলের সঙ্গেও কিন্তু ইরানের কোনো বর্ডার ইস্যু নেই। তাহলে তাদের বর্ডারটি কোন জায়গায়? তাদের বর্ডারটি এক জায়গায়, আইডিওলজির বর্ডার। অর্থাৎ ইসরায়েল কিন্তু ঈসাইকে মানে, ইহুদি জাতি তারা। এবং ইরান ইরান একটি মুসলিম কান্ট্রি হয়েছে, পরবর্তীতে হয়েছে, আগে ছিল না। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক আগে খুবই ভালো ছিল। 1948 থেকে 1979 সাল পর্যন্ত খুবই ভালো সম্পর্ক ছিল। এবং ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে আপনারা জানেন, ইসরায়েলের ইহুদিদেরকে ব্রিটেন, অর্থাৎ গ্রেট ব্রিটেন, ওই জায়গাটাই ইসরায়েলকে কিন্তু বসায়। সো সেই জায়গা থেকে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইরান, তৎকালীন যে শাহ ছিল, ফার্সি শাহ, তারা কিন্তু একমাত্র মুসলিম রাষ্ট্র ইরান, তারা কিন্তু ইহুদিদের স্বীকৃতি দেয় দেশ হিসাবে, যে না, ওদের ওটা দেশ। তো দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং সাময়িক যে সহযোগিতা আমার ছিল, সেটা কিন্তু তাদের মধ্যে ছিল। এবং 1979 সালের পরে ইরানে একটি বিপ্লব হয়। কি বিপ্লব? মুসলিম বিপ্লব। ইসলামিক বিপ্লবের মধ্যে আয়াতুল্লাহ খোমেনি, এখন যে খামেনি, সে খামেনি নয়, খোমেনি, তখন ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র বলে দেয়। ইসরায়েল একটি শয়তানের রাষ্ট্র, ওই রাষ্ট্র ভালো না। কি থেকে বলে? তাদের আইডিওলজি থেকে, তাদের নিজস্ব যে আইডিওলজি আছে সেখান থেকে। এবং ইসরায়েলকে বলে সম্পূর্ণ অবৈধ রাষ্ট্র। ওই রাষ্ট্রে ওখানেও তাদের থাকার কোনো অধিকার নেই। ইসরায়েল ইহুদিদের নয়, ইসরায়েলের যে জায়গাটা ওটা হলো প্যালেস্টাইনের, মুসলিমদের। এবং মূল যে দ্বন্দ্বের কারণ সেটা হলো প্যালেস্টাইন ইস্যু। এবং বলে যে মুসলিম প্যালেস্টাইন যারা আছে তাদের উপরে ইসরায়েল অত্যাচার করছে। অর্থাৎ এখানে ইরান সরাসরি হামাস এবং হিজবুল্লাহর মতো ইসরায়েল বিরোধী গোষ্ঠীকে অর্থ এবং প্রচুর পরিমাণ অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোনস, টেকনোলজি, ওয়ারফেয়ার, সব কিছু তারা কিন্তু তাদের দিয়েছে। এবং এই যে যুদ্ধটা, মূল যুদ্ধ হচ্ছে এখান থেকে শুরু। এবং ইসরায়েল কিন্তু সবসময় ভয়ে থাকে যে তাদের উপর কখন অ্যাটাক হয়। হামাস অ্যাটাক করে, হুদি অ্যাটাক করে, হিজবুল্লাহ অ্যাটাক করে। সুতরাং তাদের যে মূল পান্ডা, মূল মাথা ইরান, এই ইরানকে তারা কখনোই ভালোভাবে নেয় না। এবং ইরান যদি পারমাণবিক শক্তিকে এনরিচ করে ফেলে, অর্থাৎ ইউরেনিয়াম যেটা আছে সেটাকে শোধন করে যদি পারমাণবিক শক্তি তৈরি করার জন্য ইউরেনিয়ামে তৈরি হতে পারে, তাহলে কিন্তু একটা ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট ইরানকে, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই জন্য ইসরায়েল কখনোই চায় না যে ইরান এই পারমাণবিক শক্তিশালী দেশ হোক। এবং যখন বিভিন্ন ইন্টেলিজেন্স সূত্র থেকে তারা জানতে পেরেছে যে ইরান প্রায় কাছাকাছি পৌঁছে গেছে ইউরেনিয়াম 235 থেকে 238, যেটি তৈরি করে ফেলতে পারলে, শোধন করে ফেলতে পারলে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে পারবে, পারমাণবিক শক্তি তারা অর্জন করতে পারবে। তো তখন থেকে কিন্তু ইসরায়েলের মাথা খারাপ। এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা ইসরায়েলের জন্য কিন্তু বড় হুমকি। ইসরায়েল বহুবার ইরানের পারমাণবিক যে কেন্দ্র আছে সেখানে কিন্তু অ্যাটাক করেছে, গোপন অ্যাটাক, সাইবার অ্যাটাক। একটি অ্যাটাকের খুব ভালো নাম জানা যায়, যেটি হলো স্টুক্স নেট অ্যাটাক। কি করে? ইসরায়েলের একজন মোসাদের এজেন্ট, লেডি, ডেভিড লেডি, তিনি সাধারণ বেশভূষা, সাধারণ দেখতে, তিনি আরবি জানেন, তুর্কি জানেন, ফার্সি জানেন। তিনি ইরানে গিয়ে ছদ্মবেশে ধারণ করে ওখানে কাজকর্ম করা শুরু করেন। এবং যে একটি পেন ড্রাইভে করে একটি ভাইরাস নিয়ে যায়, স্টুটনেক্স ভাইরাস, সেটি পারমাণবিক কেন্দ্রে লাগিয়ে দেয় ইউএসবি ড্রাইভের মাধ্যমে। এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত ডাটা সেখান থেকে সে ভাইরাসটি মুছে ফেলে, ইরানের পারমাণবিক কেন্দ্রে যত ডাটা ছিল। এবং
একটি ইএমপি ডিভাইস লাগিয়ে দেয় বিজ্ঞানীর গাড়িতে, এবং সেখান থেকে বেরোনোর 10 মিনিট পরেই বিজ্ঞানী মারা যায় এবং মোসাদের এজেন্ট 3 ঘন্টা পরে তুর্কি হয়ে তেল আবিবে পৌঁছে যায় এবং রেডিওতে শোনা যায় যে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে বিজ্ঞানী মারা গেছে এবং পারমাণবিক ডাটা চুরি হয়ে গেছে। তো এই ধরনের ডাটা কিন্তু, এই ধরনের বিভিন্ন রকম জিনিস ইসরায়েল কিন্তু বারবার ইরানকে বাধা দিয়ে এসেছে যে পারমাণবিক শক্তিশালী না হওয়ার জন্য। তো দেখুন, অনেকবার অ্যাটাক করেছে। 2020 সালে একটি অ্যাটাক করেছে, যে তাদের যে হেড ছিল সোলেমানি, তাকে কিন্তু ড্রোন থেকে মিসাইল দিয়ে মেরে তাদের 4-5টা গাড়ির কনভয় ছিল সোলেমানিকে হত্যা করে দিয়েছে। এবং 2021 সালে নাতাঞ্জ বলে একটি পারমাণবিক কেন্দ্র ছিল ইরানের, সেখানে বিস্ফোরণ হয় এবং ইরান সরাসরি ইসরায়েলকে দোষারোপ করে যে এখানে ইসরায়েল তাদেরকে এই ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে। 2023 সালে হিজবুল্লাহ গাজা থেকে রকেট মারে, হিজবুল্লাহর কিছু গোষ্ঠী গাজা থেকে রকেট মারে। হামাস তো আপনারা দেখেছেন 2024 সালের 7ই অক্টোবর যে একটি ডান্স কনসার্ট থেকে লোকজনকে মাস কিলিং করতে থাকে এবং কিছু মহিলাদেরকে তারা তুলে নিয়ে যায়, পুরুষদের তুলে নিয়ে যায়, শিশুদের হত্যা করে। সুতরাং ইসরায়েল কিন্তু যথেষ্ট ভয় ছিল, আরও ভয় পেয়ে যায়, সেখান থেকে যুদ্ধের কিন্তু শুরু। তো এই ধরনের যুদ্ধ তারা শুরু করতে থাকে এবং ইসরায়েলের যে বর্ডার আছে সিরিয়া, তার মধ্যে কিন্তু ইরানের কিছু ঘাঁটি আছে, সেখানে ইরান অস্ত্র, লোকজন, ট্রেনিং এবং টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে ব্যস্ত রাখার চেষ্টা করে। সো প্রক্সি ওয়ার ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু চলছিল। তো ভবিষ্যতের ঝুঁকি এখানে ইসরায়েল পেয়েছে যে ইরান যদি পারমাণবিক শক্তিশালী হয় একমাত্র, তাদের পক্ষে ভবিষ্যৎ, অর্থাৎ ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। সেই জন্য কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি পূর্ণমাত্রায় কার্যকর হলে ইসরায়েল সরাসরি হামলা চালাতে পারে, সরাসরি যুদ্ধ, এবং সেই যুদ্ধই কিন্তু এখন হচ্ছে সরাসরি যুদ্ধ। এবং যুদ্ধের ফলে কি হয়েছে, ইরানের উপরে প্রথমে ইসরায়েল একটা অ্যাটাক করেছিল, আপনারা জানেন। সেই অ্যাটাকের ফলে ইরানের ডিফেন্স সিস্টেম কিন্তু সেই অ্যাটাককে রুখে দিয়েছিল এবং কোনো কিছুই হয়নি, কোনো ক্ষতি হয়নি। তো তারপরে ইসরায়েল ওখান থেকে ডাটা সংগ্রহ করে যে কোথা থেকে এরা মিসাইল মারছে, তাদের গতি কী, তাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালোসিটি কী, সুতরাং সেগুলো তারা নিয়ে যায়। তারপরে নেক্সট বার জুন মাসে কিন্তু তারা বড়সড় হামলা চালায় এবং সেখানে কিন্তু মাস বিমান হামলা, গোয়েন্দা বিভাগে অভিযান এবং ডেস্ট্রয়, যে র্যাডার ডেস্ট্রয় ছিল সেই র্যাডারের উপরে তারা সরাসরি আক্রমণ করে এবং এই আক্রমণের নাম দেয় অপারেশন রাইজিং লায়ন, অর্থাৎ একটি লায়ন কিন্তু জেগে উঠেছে তোমরা ইরান, অপারেশন রাইজিং লায়ন। এবং সেখানে 200টি বিমান এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েল এবং সিস্টেমগুলিকে আঘাত করে, যেগুলো ছিল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, বিমান প্রতিরক্ষা সিস্টেম। এতে ইরানের 30টির বেশি লঞ্চার, যেখান থেকে লঞ্চ করে 30টির বেশি লঞ্চার সাইট কিন্তু ধ্বংস হয়ে যায় এবং ইসরায়েল ভাবে যে ইরানের কাছে খুব লিমিটেড অস্ত্র আছে এবং এটা ঘটতে পারে যে 30টির বেশি লঞ্চার যখন ধ্বংস হয়ে যায় তখন কিন্তু সেখানে ইরানের হাতে কিন্তু অল্প স্বল্প আছে, আর সেটা বোঝা যায়। এটা হয়েছে 13 থেকে 15 জন এবং 13 থেকে 15 জনেই ইরান পাল্টা আক্রমণ শুরু করে এবং সেখানে ব্যালিস্টিক মিসাইল মারে। ব্যালিস্টিক মিসাইল তারা ইরান থেকে জর্ডান পার করে, ইরাক সিরিয়া পার করে কিন্তু ইসরায়েলে মারে। সুতরাং জর্ডানও এখানে অনেকগুলি ব্যালিস্টিক মিসাইল তারা আকাশপথে ধ্বংস করেছে। সিরিয়াতে ইসরায়েলের কোনো রকম কিছু নেই, সিরিয়াতে পারেনি। ইরাকে আমেরিকান ফৌজ আছে, তারা কিন্তু কিছু ব্যালিস্টিক মিসাইলকে ভূপাতিত করেছে, কিন্তু তার সত্ত্বেও 400-র বেশি মিসাইল যখন মেরেছে, কিছু মিসাইল কিন্তু ইসরায়েলে এসে পড়েছে এবং ইসরায়েলের যে আয়রন ডোম সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কিন্তু কাজ করেনি, কারণ ব্যালিস্টিক মিসাইলের এগেনস্টে বিশেষ ধরনের প্রযুক্তি ছাড়া কিন্তু মিসাইল আটকানো মুশকিল। অর্থাৎ S-400 এর মতো কিংবা আমেরিকান যে রয়েছে ডিফেন্স সিস্টেম, সেগুলি ছাড়া কিন্তু আর বাকি পৃথিবীতে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেগুলি ব্যালিস্টিক মিসাইল কিংবা যে ক্রুজ মিসাইল এগুলোকে ভূপাতিত করতে পারে। সুতরাং সেখান থেকে কিন্তু তেল আবিবে যথেষ্ট ক্ষতি হয়েছে। তেল আবিবে বলা হচ্ছে মোসাদের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে এবং তেল আবিবের কিছু ভিডিওতে আমি দেখছিলাম যেগুলোতে তারা গর্ব করে যে হাই রাইজ বিল্ডিং, যেগুলো তারা শো আপ করে যে ইসরায়েল এত সুন্দর,
লাইটিং জ্বলে থাকে সবসময়, সেই বিল্ডিংগুলো ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের মিসাইল হামলায়। এবং সেখানে 8 জন ইহুদি নিহত হয়েছে। ইউএস এবং ইউএসের যে ইসরায়েলের ভিতরে যে ইউএসের বন্দর রয়েছে সেখানে কিন্তু ইরান হামলা করেছে। সো এর ফলে 24 জন ইসরায়েলও মারা গেছে, এবং ইরানের ক্ষেত্রেও 2000-এর বেশি লোক মারা গেছে। এবং আমেরিকা বলেছে ইসরায়েলকে যে এই যুদ্ধের ক্ষেত্রে তারা সম্পূর্ণ রকম অর্থ সাহায্য করবে, এবং ইরানকে বলেছে তেহরানের পাবলিককে তারা ভালোবাসে। ইরানের যে রিজিম আছে এখন, যে খামেনি চলে যাওয়ার পরেই কিন্তু তারা আবার এক হতে পারবে, অর্থাৎ ইরানের পিপল তারা তেহরান থেকে পালিয়ে যাও, তেহরানকে আমরা ধ্বংস করে দেবো। ইসরায়েল এরকমই কিন্তু একটা বার্তা দিয়ে রেখেছে। এবং ট্রাম্প বার্তা দিয়েছে যে খোমেনি, তুমি আনকন্ডিশনাল সারেন্ডার করো, তোমার কোনো কন্ডিশন আর নেই, তোমার হাতে কোনো কার্ড নেই। এবং এখানে ইরানের যে বন্ধু বান্ধব দেশ চায়না, রাশিয়া, যারা ওপেনলি সাপোর্ট করে, আমাদের ইন্ডিয়ার সঙ্গে ইরানের এবং ইসরায়েলের দুজনের সম্পর্কই ভালো, দুজনের ক্ষেত্রেই সম্পর্ক ভালো। আমরা ইরান থেকে আগে অনেক তেল কিনতাম, স্যাংশনের পর থেকে তেল কেনা আমাদের বন্ধ হয়ে গেছে। আর চাবাহার পোর্ট ইত্যাদি পোর্ট কিন্তু ইরানে ডেভেলপ করেছে ইন্ডিয়ান সংস্থা আদানি ইত্যাদি, অনেক রকম ব্যবসায়িক লেনদেন আছে ইরানের সঙ্গে। ইসরায়েলের সঙ্গে আমাদের অনেক অস্ত্রশস্ত্র এবং কালচারাল মিল আছে, এবং বহু পুরনো ইতিহাস আছে ইসরায়েলের সঙ্গে। দুটোই আমাদের বন্ধু দেশ, এবং তাদের এটা আইডিওলজির লড়াই। এবং পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যখন যুদ্ধ হয়েছে তখন কিন্তু ইসরায়েল খুলে পুরো একদম দিল খুলে কিন্তু সাপোর্ট করেছে যে তোমরা ড্রোন নাও, ইন্টেলিজেন্স নাও, যা খুশি নাও। পুরো বিশ্ব যখন মানা করে দিয়েছে, আমেরিকা যখন পাকিস্তানের সাপোর্টে ধীরে ধীরে চলে যাচ্ছে ইন্ডিয়ার উপরে প্রেশার তৈরি করার জন্য, এবং ইরানের বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানকে তাদের চাই, পাকিস্তান বেসগুলি তাদের দরকার হবে, তো সেই জন্য পাকিস্তানকে তারা কাছে চাইছে। এবং এটি একটি গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল টেনশন এখন তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। দেখা যাক এটি কিভাবে রূপ নেয়, বড় যুদ্ধের রূপ নেয় নাকি এইভাবেই শেষ হয়ে যায়। ট্রাম্প বলেছে আমি যেতেও পারি, মেবি আমি নাও যেতে পারি। সো দুটো থিওরি থাকছে, আগামী কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে মধ্যপ্রাচ্যে আবার একটি যুদ্ধ শুরু হচ্ছে কিনা, অথবা এই যুদ্ধের ক্ষেত্রে ইরান এখানে কোনো রকম নেগোশিয়েটিং টেবিলে আসছে কি না। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।